হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা ম্যাথের 14 নম্বর মক টেস্ট শুরু করব। এই পরীক্ষা এই আমাদের সেটে যে সমস্ত ম্যাথের অঙ্কগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এসএসসি জিডি এমটিএস, ঠিক আছে, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য। ঠিক আছে, আমাদের আপকামিং ডব্লিউপি পরীক্ষা, কেপি পরীক্ষা আসছে, ঠিক আছে, এপ্রিল মে মাসের দিকে হবে। এবং রেলওয়ের পরীক্ষা তো আমাদের নোটিফিকেশন বের হয়ে গেছে, 3 থেকে 4 মাস পর ওটার পরীক্ষা হবে। এখন থেকে আমাদের প্র্যাকটিস সেট করতে হবে, প্লাস আমরা বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এটা আমাদের মক টেস্ট, এটা মক টেস্ট 14। আমাদের প্রিভিয়াস যে মক টেস্টগুলো আছে অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট করবে, ম্যাথ রিজনিং। ঠিক আছে, দেখো আমাদের আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি বলেছে, এইটা লসাগু বের করো। ঠিক আছে, লসাগু থাকতে পারে, গসাগু থাকতে পারে। কিভাবে করতে হবে, যখন এই ধরনের উপর নিচে ভগ্নাংশে লব হরে থাকবে তখন যদি লসাগু গসাগু বের করতে বলে, ঠিক আছে, যদি আমাদের লসাগু বের করতে বলে কি করব, যদি আমাদের লসাগু বের করতে বলে উপরে যেগুলো থাকবে উপরের গুলো কি করব, লসাগু। উপর মানে কি, ওটা কি বলা হয়, লব। এই লবের কি করব, লসাগু। ঠিক আছে, নিচে কি, নিচে গুলো হরের কি করব, গসাগু। ঠিক আছে, আর যদি আমাদের গসাগু বের করতে বলে তাহলে কি করব, যেটা বের করতে বলে সেটা উপরে হবে, লবের গসাগু হবে, আর নিচে কি হবে, হরের লসাগু হবে। ঠিক উল্টোটা, মানে যেটা বের করতে বলবে সেটা আমাদের কি হবে, সেটা উপরে হবে, যেটা বের করতে বলবে সেটা আমাদের উপরে। ঠিক আছে, আর তার উল্টোটা হবে নিচে। তাই দেখো উপরে আমাদের কি আছে, 3, 5, 15। এদের যদি লসাগু করতে হয়, লসাগু বের করতে হবে, নিচে কত আছে, 8, 12, 16, এদের গসাগু করতে হবে। তাই দেখো 3, 5, 15 এদের লসাগু কিভাবে করতে হবে সে আমরা সবাই জানি। 3, 5, 15, যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 1 3, 5, 3 5 15, যদি 5 দিয়ে করি কত হবে, 1 1 1। দেখো লসাগু হবে এমন একটা সংখ্যা, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা সংখ্যা কি করা যাবে, ভাগ করা যাবে। ঠিক আছে, দেখো 15 দিয়ে 15কে ভাগ করা যায়, 15 দিয়ে 5কে ভাগ করা যায়, 15 দিয়ে কি করা যায়, 3কে ভাগ করা যায়। কোনো কিন্তু ভগ্নাংশ অবশিষ্ট পয়েন্ট কিছু থাকবে না। তাই লসাগু হবে সেই সবচেয়ে ছোট সেই সংখ্যাটা যেটা দিয়ে সব করাই কিন্তু ভাগ করা যাবে। তাহলে লসাগু আমাদের কত হলো, লসাগু হলো 15, 3 5 15। আর গসাগু, গসাগু হবে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকবে। দেখো এই 12, 8, 16 এদের মধ্যে সবচেয়ে বড় একটা সংখ্যা থাকবে যেটা প্রত্যেকটার মধ্যে কমন। একটু ভালো করে যদি আমরা দেখি, 8, 12, 16 এদের গসাগু যদি আমরা করি, গসাগু করলে পারে কি হবে, দেখো এদের মধ্যে কমন দেখো 4 রয়েছে, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16। আর দেখো এদের মধ্যে আর কিছু কমন নেই। তাহলে যেটা সবচেয়ে কমন জিনিস সেটা হচ্ছে কি, গসাগু। গসাগু তাহলে কত হবে, 4 হবে। তাহলে উত্তর আমাদের কি হবে, 15/4। ঠিক আছে, যদি আমাদের লসাগু বের করতে পারে তাহলে এটা হবে। এবার যদি গসাগু বলে তাহলে কি হবে, উপরের গুলো গসাগু, উপরের গুলো গসাগু মানে 3, 5 আর 15 এদের গসাগু হবে, আর নিচের গুলো কি হবে, লসাগু হবে। তাই তো, এদের লসাগু হবে। তাহলে দেখো 3, 5, 15 এদের গসাগু কি হবে, 3, 5, 15 এদের গসাগু যদি করি, দেখো প্রত্যেকটার মধ্যে কোনো কিছু কমন আছে, কোনো কিছু কমন নেই। এখানে 15 মধ্যে 5, 3 কমন আছে, কিন্তু 5-এর মধ্যে শুধু 5 আছে, এখানে 3 আছে, এখানে 5 নেই। তাহলে এদের যতক্ষণ কোনো কমন কিছু না থাকে তখন গসাগু কত হবে, 1 হবে। ঠিক আছে, এবার লসাগু 8, 12, 16 এদের লসাগু করতে হবে। 8, 12 আর 16 এদের যদি লসাগু করি কত হবে, দেখো সেই একরকম, 4 দিয়ে 4 দোকানে 8, 3 4 12, 4 4 16। এবার দেখো 4 আর 2, এটা 2 দিয়ে করলে কত, 2 1 2 3, 2 দোকানে 4, আর যায় না। তাহলে 4 দোকানে 8, 8 3 8 24, 24 দোকানে কত, 48। তাই তো 48। তাহলে উপরে কত হচ্ছে 1, নিচে হচ্ছে কত, 48। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে, 1/48। এখানে দেখেন লসাগু বলেছে, লসাগু বলতে হবে 15/4, আর যদি গসাগু বলতে কত হবে, 1/48। কিন্তু আমাদের দেখো এখানে কত আছে, অপশনে আমাদের আছে কত, লসাগু বললে 15/4, 15, এটা হচ্ছে গসাগু বলবে। ঠিক আছে, এটা আমাদের এখানে মিস্টেক আছে। তাই যেটাই বলুক না আমরা এইভাবে করবো। ঠিক আছে, খুব সহজ। পরবর্তী প্রশ্ন, কিছু পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, এই অঙ্কটা কিন্তু এসএসসি জিডির জন্য, ঠিক আছে, এনটিপিসির পরীক্ষার জন্য, রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। চক্রবৃদ্ধি সরল সুদ পরীক্ষায় আসবে। দেখো বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা, 30,000 টাকা, 3 বছরে এত টাকা হয়। ভালো করে বোঝো। ধরো তো 100 টাকা তোমার কাছে ছিল, 2 বছর পর হয়েছে 120 টাকা। ঠিক আছে, 3 বছর পরে, এটা 2 বছর পরে হয়েছে 120 টাকা, 3 বছর পরে হয়তো হয়েছে 130 টাকা। কিন্তু ভালো করে বোঝো, এই 3 বছর পর যেটা হবে এইটার উপর তো হবে এই যে সুদ আসল মিলিয়ে, এটা 100 টাকা ছিল, 20 টাকা সুদ, এই সুদ আসল মিলিয়ে তো দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদটা হয়। তাই তো, এটা এখানে তেমন সিস্টেম। এটা বুঝতে, প্রথম 2 বছরে কত ছিল, 2 বছরে কত হয়েছিল চক্রবৃদ্ধি সুদ, 20,000, 30,250। 3 বছরে কি কত হয়েছে, 33,200 এটা টাকা। তাই তো, তার মানে কি, প্রথম বছর ধরো আসল আমার ছিল 100 টাকা, 10 বছর পর 10% ধরো ইন্টারেস্ট হার,
এটা দ্বিতীয় বছর ধরো 100 কত টাকা 10 টাকা, তারপরের বছর কি হবে কত 121 11 টাকা ইন্টারেস্ট, মানে 121 হবে, মানে যেটা হবে তার উপর ইন্টারেস্ট, মানে দ্বিতীয় বছর যেটা সুদ আসল ছিল, এই দ্বিতীয় বছর যেটা সুদ আসলে ছিল, ঠিক আছে, এইটার উপর তোমার তৃতীয় বছরে কি হচ্ছে, তার মানে এই এই যে আমাদের রয়েছে এটা, এটার উপর ইন্টারেস্ট এটা চেপেছে, তাই তো সহজ নিয়ম। তার মানে এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই যে 30,250 এই টাকাটার উপর কত টাকা এসছে, 33,250 টাকা, মানে এর উপর ইন্টারেস্ট হচ্ছে। দেখো এখান থেকে যদি বিয়োগ করি, এটা যদি ডিফারেন্স করি, কত হবে ডিফারেন্স করলে পারে, 33,275 থেকে 30,250 যদি ডিফারেন্স করি কত হবে, কত হবে 3,25 টাকা। তার মানে এই 30,250-এর উপর কত 3,025 টাকাটা ইন্টারেস্ট। ভালো করে বোঝো, ঠিক আছে, ক বছরে, 1 বছরে। তাহলে দেখো এটা কত পার্সেন্ট হয়, 3,225 টাকা, ঠিক আছে, এটা 10% হয়। এখানে দেখা মাত্র আমরা বুঝতে এটা কত পার্সেন্ট হয়, 10%, মানে রেট অফ ইন্টারেস্ট কত 10%, এটা দেখা মাত্র আমরা বুঝতে পারলাম। কোন একটা জিনিসের 10% কত হয়, ডান দিক থেকে 1 ঘর পর, 1% কত হবে 2 ঘর পর, তাই তো এটা আমরা জানি। তাই দেখো প্রথম 2 বছর যেটা সুদ আসল হয়েছিল তার উপর তো তৃতীয় বছর চক্রবৃদ্ধি সুদ, মানে কি চক্রবৃদ্ধি সুদ মানে আসল, এর উপর প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তাই তো, মানে এটা কি হবে, এই যে এটার উপর যে ইন্টারেস্ট সেটা তো হবে প্লাস সুদের উপর সুদ, মানে দ্বিতীয় বছর যে সুদ আসল মিলে যেটা ছিল এই টাকার উপর তো তৃতীয় বছর যেটা সুদ আসল হয়েছে এত টাকা, মানে এক্সট্রা কত হয়েছে, এক্সট্রা হয়েছে এই 3,025 টাকা। এটা কার উপর হয়েছে, 30,250-এর উপর। তার মানে এটার উপর কত পার্সেন্ট, এটা হচ্ছে 10%, মানে সুদের হার কত 10%, ঠিক আছে। এবার দেখো বলেছে আসলের পরিমাণ কত, তাহলে আসলের পরিমাণ কত ভালো করে বোঝো। তার মানে আমাদের চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি, যদি আসল আমাদের 100 টাকা হয়, তাই তো 100 টাকা যদি আসল হয়, দ্বিতীয় বছরে কত হবে 10%, মানে 110, তারপরের বছর 10 হবে, কিন্তু দ্বিতীয় বছর সুদ কত হবে, এই যে এর উপর তো 10 টাকা পাচ্ছে, এর উপর 10 টাকা, কিন্তু এই 10-এর উপর আবার 10%, মানে 1 টাকা, টোটাল আমাদের কত হবে 121 টাকা, সুদ আসলে মিলে কত হবে 121 টাকা, ঠিক আছে, 121 টাকা আমাদের বের করতে বলেছে আসল, মানে এই 121 মানে কত 30,250, 121 মানে কত 30,250, 2 বছরে আমাদের বের করতে হবে আসল, আসল মানে কত, আসল মানে 100 টাকা, ঠিক আছে। এটা যদি আমরা কাটাকুটি করে এখান থেকে পেয়ে যাবো খুব সহজে, ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। এবার শর্টকাট যদি আমরা আরো করি কিভাবে হবে, এই 10% মানে কত, 10% মানে কত, 10% যদি ইন্টারেস্ট হয় 1/10, মানে 10 টাকা থাকলে 1 টাকা হবে, 11 টাকা হবে, ঠিক আছে, এইভাবে। তাই 2 বছর যদি করতে, এটা দেখো পরিষ্কার হবে, এটা মানে করবো 30,250, মানে 11 মানে এটা কত, 11 মানে যদি এটা হয় 10 মানে কত, আবার যদি 11 মানে এটা আমাদের হবে, তাই 10 মানে কত, ঠিক আছে, এইভাবে আমরা করবো, ঠিক আছে। এবার এখানে 11 দিয়ে কাটাকুটি করলে হবে, 11 দোকানে 22, 82, 7 11 77, থাকবে 5 55, 5 11 55, আবার যদি 11 দিয়ে কাটে 11 দোকানে 22 25, ঠিক আছে, তার মানে 25 0 0 তিনটে শূন্য হচ্ছে, তার মানে কত হলো 25,000, ঠিক আছে। তো এগুলো কিন্তু কি সহজভাবে করা যাবে, একবার শুধু আমাদের বুঝতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি অর্ধগোলকের উপর একটি শঙ্কু বসানো হলে শঙ্কু এমন একটি খেলনা আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ 7 সেমি। দেখো ছবিটা কি, এটা ধরো আমাদের অর্ধগোলক, ঠিক আছে, এই অর্ধগোলকের উপরে কি আছে, একটা শঙ্কু আছে, ঠিক আছে, ভালো করে বোঝো, এই অর্ধগোলকের উপরে একটা শঙ্কু আছে, ঠিক আছে, শঙ্কু মানে আমরা জানি টোপর টাইপের, এটা ধরো অর্ধগোলক, ঠিক আছে, এটা অর্ধগোলক, ঠিক আছে। এই অর্ধগোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা তো সেম, এদের ব্যাস বা ব্যাসার্ধ যেটা বলবো এটা তো সেম, এর উপর যেহেতু বসানো আছে, ঠিক আছে, কত 7 সেন্টিমিটার, মানে আর কত, আর হচ্ছে 7 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা, উচ্চতা মানে এইচ কত 5 সেন্টিমিটার। বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতল, দেখো শঙ্কুর সমগ্রতল মানে কি, এই যে যেটা উপরে যেটা আছে এইটার পার্শ্বতল, পার্শ্বতল মানে কি পাই আর এল প্লাস এর নিচে যেটা থাকবে এর পার্শ্বতলটা, ঠিক আছে, এটা, তাই তো অর্ধগোলকেরটা যেটা বসানো আছে তার পার্শ্বতলটা হবে, তাই তো সহজ নিয়ম। তাই দেখো শঙ্কুর উচ্চতা আমাদের বলা আছে কত, এই যে ধরো এটা, এই যে শঙ্কু, এই শঙ্কু ধরো আছে, শঙ্কুর আমাদের উচ্চতা আছে 5, এর ব্যাসার্ধ কত 7, তাহলে এই এলটা আমার পেতে হবে, কারণ কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এখানে আমাদের পাই আছে, পায়ের মান কত, পাই মানে 22/7, আর এর মান কত, আর মানে 7, তাই তো, এল মানে কত, এল মানে আমরা জানি না, এটা কিন্তু এইচ, এইচ মানে হাইট, এই এল এর মানটা আমাদের পেতে হবে, ঠিক আছে, এটা ব্যাপার। তাহলে এল এর মান কি আমরা কি জানি, ভূমি অতিভুজ এটা, তাই তো, এটা অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা, তার মানে ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান, অতিভুজ স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এগুলো আমাদের কি অ্যাডভান্স লেভেলের অঙ্ক, কিন্তু এগুলো আমাদের জেনে রাখতে অলরেডি। তাহলে ভূমি আছে 7 স্কোয়ার, লম্ব আছে কত, লম্ব মানে হাইট, হাইট 5 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49, আর 5 স্কোয়ার মানে 25, 49 25 কত হবে 74, ঠিক আছে। তাহলে অতিভুজ কত হবে √74,
ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের √৭৪ পেয়ে গেলাম অতিভুজ, মানে এটা কি অতিভুজ মানে কি, এটা হচ্ছে ত্রিযোগ উচ্চতা মানে এল, এল পেলাম কত √৭৪। এবার দেখো খেলনা যোগ সমগ্রতলের ক্ষেত্রফল হবে, তখন কি হবে, এই নিচের যেটা থাকবে অর্ধগোলকটার প্লাস এই শঙ্কুটার, তাহলে অর্ধগোলকে দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে অর্ধক মানে কি অর্ধেকটা হবে, তার মানে কি হবে অর্ধগোলক মানে কি 2πr², ঠিক আছে, প্লাস শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি πr/l, πr/l। এবার দেখো এখানে 2π, এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে আর আছে আর আছে, তাহলে এখানে কি পাই কমন আছে আর কি আর কমন, এখানে পুরো আছে কি 2r, এখানে পুরো আছে কি l, ঠিক আছে। পাই মানে কত 22/7, আর এর মান কত 7, 2r মানে কত আর মানে 7 যদি হয় 2r মানে কত হবে 14, প্লাস l, l মানে কত √74, দেখো √74 ভালো করে বোঝো, রুট যদি 64 হয় মানে কত হবে 8/² রুট যদি 81 হয় মানে কত হবে 9 হবে, তাই তো, তার মানে √74 মানে কি 8 আর 9 এর মাঝখানে একটা হবে, ঠিক আছে, 8 আর 9 এর মাঝখানে কোনো একটা পয়েন্ট আমাদের হবে, তার মানে 8 থেকে বেশি হবে, ঠিক আছে। এখানে 81 যদি হতো তাহলে 9 হতো, ঠিক আছে, 74 যদি হতো তাহলে 8 আর 9 এর মাঝখানে মানে 8.5 হতে পারে বা 8.6 হতে পারে, কিছু একটা হবে, কিন্তু শেষে যেহেতু 4 আছে, ঠিক আছে, 4 মানে যদি 4/² করি কত হবে 16 হবে, 6 হবে, মানে যদি আমাদের 8.4 করি তাহলে হবে না, যদি 8.6 করি 6/² মানে কত, 6/² মানে 36, 36 মানে 3 6, তাই তো, ঠিক আছে, এই 36 6/² মানে 36, শেষে 6 হবে, ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে 4, মানে 8.5 এর কাছাকাছি আমরা কিছু একটা ধরে নেবো, ঠিক আছে। এখানে যেহেতু পয়েন্ট আছে সবকিছু, এগুলো কিন্তু পুরো যদি আমাদের করতে অনেক কিন্তু সময় লেগে যাবে, ঠিক আছে, তো এগুলো কিন্তু কিছু অপশন ধরে আমাদের টেস্ট করতে হবে, তাহলে এটা হলো কত হবে 8.5 তুমি কাছাকাছি ধরে নাও, তাহলে এটা যোগ করলে কত হবে 8 আর 14 22.5, তাহলে 22/7 গুণ 7 গুণ 22.5, যদি ধরি পয়েন্ট তুলে দিলে নিচে 10 হলো, 7 7 কেটে গেল, ঠিক আছে। এবার 22 আর এটাও যদি আমরা গুণ করি কত হবে, ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি কত হবে, ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি 225 আর 22, 225 আর 22, 5 দুগুণে 10, 4 4 রেখে 5, 4 10 5 4, তার মানে কত হবে 0 0, এটা গুণ করলে কত হবে 5 আর 0 5, 4 আর 5 9, 4 4950, ঠিক আছে, 4950, নিচে কত আছে 10, তো এটা কাটাকুটি করলে 490 495 দেখো এখানে 495 আমাদের হয়েছে 4950, নিচেই 10, এই 0 0 কেটে যাবে, তাহলে কত 495 হবে, এই 495 দেখো এখানে একটা পয়েন্ট আমাদের আছে সি অপশন, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের বুঝে করতে হবে, সব কিন্তু অ্যাকুরেট ক্যালকুলেশন করে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে, শর্টকাটে কিছু মেথড আমাদের অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মধ্য সমানুপাত, আমরা কি জানি মধ্য সমানুপাতি সমান সমান কি, মধ্য স্কয়ার সমান সমান কি, মধ্য স্কয়ার সমান সমান প্রথম গুণ কি তৃতীয়, তাই তো, এটা আমাদের জানা আছে শর্টকাট, প্রথম গুণ তৃতীয়, প্রথম কত আছে x প্লাস ওয়াই তার মাথায় 4, তৃতীয় কত আছে x মাইনাস ওয়াই তার মাথায় 4, তাই তো, তার মাথায় 4। এবার দেখো এখানে ধরো এই 4 আমাদের কিছু নেই, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর মানে কি, এটা মানে কি x² মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো, তার মানে x² মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, দুটো মাথায় যেহেতু 4 আছে, ঠিক আছে, দুটো মাথায় 4 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা মানে আমরা কি জানি x² মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, তাই তো, এবার x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই আছে, তার মানে x² মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা, এবার দুটো মাথায় যেহেতু 4 আছে দুটো মাথায় 4 হয়ে যাবে, ঠিক আছে। এটা মধ্য স্কয়ার মানে যদি এটা হয়, আমাদের বের করতে বলেছে কি মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কি হবে, মধ্য সমানুপাতি কি হবে এটা √x² মাইনাস ওয়াই স্কোয়ার, তো আমাদের কত আছে 4 আছে, ঠিক আছে। এবার যদি বাইরে আছে, এটা 4 মানে কি বাইরে আসলে কত হবে 2 হবে, তাই তো, মাথায় যদি রুট যদি আমাদের ধরো 3 9 থাকে তাহলে বাইরে আসলে কত হয় 3 হয়, রুট ধরো 4 আছে বাইরে আসলে কত হয় 2 হয়, তাহলে দেখো √4 আছে তাহলে বাইরে আসলে কত হবে 2 হবে, তাহলে x² মাইনাস ওয়াই স্কোয়ার মাথায় কত হবে 2 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে, x² মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, সি অপশন হবে, বোঝা গেল, একদম সহজ। বলেছে একটা ফ্যাক্টরির সমস্ত কর্মচারী গড় বেতন 3000 টাকা, গড় বেতন কত 3000 টাকা, গড় বেতন 3000 টাকা, বলেছে এদের মধ্যে 12 জন উচ্চপদস্থ কর্মচারীর গড় বেতন কত 1200 টাকা, উচ্চপদস্থ কর্মচারী, ঠিক আছে, উচ্চপদস্থ এদের বেতন কত 12,000 টাকা, আর যারা নিম্ন বাকি কর্মচারী তাদের বেতন কত 2500 টাকা। তাই জানি আমরা যখন এই ধরনের অঙ্ক করতে হয় এদের তাহলে বলেছে মোট কর্মচারী সংখ্যা কত, তখন কি করতে হবে দেখো এখানে যদি আমরা বেতন যেহেতু আছে টাকা আছে, টাকা থেকে আমরা কি পাবো তাদের সংখ্যার অনুপাত পাবো, ঠিক আছে, তাদের সংখ্যার অনুপাত পাবো, তাই আমাদের সেই অ্যালিগেশন নিয়ম এটা করতে হয়, অ্যালিগেশন আমরা জানি
অ্যালিগেশন নিয়ম আমাদের, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। তাহলে এটার গড় বেতন কত, এটা এখানে উচ্চপদস্থ 12,000, যারা আর বাকি আছে তাদের কত 2500। তাহলে এটা থেকে এটা বিয়োগগুলি কত হবে 5,000, এটা থেকে বিয়োগগুলি কত হবে 9,000, তাই তো 12,000 থেকে 3,000 বাদ দিয়ে 9,000। তাহলে এটা যদি আমরা দুটো শূন্য কেটে দিই কত হবে 5:90। এটা যদি আমরা কাটাকুটি কত 5 1 5 5 18 90, মানে কত হলো 1:18, তাই তো 1:18। এবার দেখো এই 1:18, 1 এর মান বলেছে কতজন 12 জন, তাহলে 18 মান কত আমাদের পেয়ে যাবো, এটা 18 1 মানে 12 যদি হয়, বলেছে 12 জন উচ্চপদস্থ কর্মচারী, 1 মানে কত 1 মানে 12, তাহলে আমাদের বলেছে মোট কর্মচারী, মোট মানে কত 19, 18 আর 1 কত যোগ করলে 19 হবে, 1 মানে যদি 12 হয়, 1 মানে 12 জন, আমাদের বের করতে হবে মোট, মোট মানে কত, মোট মানে 18 আর 1 কত হবে 19 জন, 19 জন, 18 আর 1 যোগ করলে কত 19, তাহলে 19 এর মান বের করতে হবে, তাহলে 19 মানে কত হবে 19 গুণ 12, 19 গুণ 12 মানে কত 9 2 18, শেষে 8 আসবে, মানে এটা আমাদের হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, যদি শহরের বর্তমান জনসংখ্যা 16,000 জন হয়, তাহলে 2 বছর পর কত হবে। দেখো সে একই নিয়ম, 5% যদি বৃদ্ধি পায়, 5% বৃদ্ধি পাওয়া মানে কত, 5% মানে 5/100, এটা কাটাকুটি করে হতে হবে 1/20, মানে 20 থাকলে কত হবে 21 হবে, তাই তো 20 যদি আসল থাকে 1 বছর পর কত হবে 21 হবে, আমাদের বলেছে 2 বছর, তাহলে দুবার করবো। তাহলে দেখো সহজ নিয়ম কত 16,000 আছে, তার মানে এখন যদি আমাদের 20 থাকে, পরবর্তীতে কত বেড়ে কত হবে 21 হবে, আবার 2 বছর দুবার বলেছে, তাই জন্য 20 থাকলে কত হবে 21 হবে, বোঝা গেল। তাহলে এভাবে কাটাকুটি করবো, দুটো শূন্য কেটে দাও, 2 2 4, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে পড়ে আছে দুটো শূন্য, তাহলে 4 গুণ 21 গুণ কত 21, এই 21 স্কোয়ার মানে কত 441, 441, দুটো শূন্য পরে বসিয়ে দেবো, ঠিক আছে 441, তাহলে 4 4 16, 16 6 হাতে থাকলে 4 4 16 টাকে কত 17, ঠিক আছে 17, এটা 17 কত হচ্ছে এটা, বোঝা গেল। একই রকম সহজ নিয়ম, 2 বছর বলি 2 বার করবো, 3 বছর বলি 3, মানে 20 থাকলে কত হবে 21 হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নিয়ম একই রকম, 20 থাকলে আবার কত হবে 21 হবে, তাই তো, তাহলে 2 বার বলেছে সেদিন 2 বার বের করলাম, এইভাবে শর্টকাট নিয়মে করতে হবে। বলেছে এ ও বি একসঙ্গে একটি কাজ 30 দিনে করতে পারে, তারা 20 দিন করার পর বি চলে যায়, বাকি কাজ এ 20 দিনে শেষ করে। দেখো এ আর বি দুজন যখন করতো তখন কাজটা কদিন করতো 30 দিনে, 30 দিন লাগতো, তারা 20 দিন কাজ করার পর চলে যায়, বাকি কাজ এ 20 দিনে করে, ঠিক আছে। পুরো কাজটা করো, দেখো পুরো কাজটা আমাদের জানা নেই, দেখো কিন্তু আমাদের সংখ্যাগুলো দেখে পুরো কাজ ধরে নিতে 30 20 20, ধরে নাও মোট কাজ কত, মোট কাজ ধরে নাও 600টি, মোট কাজ 600, এ আর বি 30 দিনে করে 600টা কাজ, তাই তো, তাহলে এর কাজের এদের ক্ষমতা কত, তাহলে ক্ষমতা কত 20টা করে, এ আর বি কটা করে করে 20টি কাজ করে এক একদিন, প্রতিদিন 20টা করে, 20 দিন তারা কাজ করেছে, তাহলে 20 দিন যদি কাজ করে 20টা করে যদি কাজ করা হয়, তাহলে 20 দিনে কটা কাজ হবে 400টা কাজ, 400টা কাজ, তাহলে বাকি পড়ে থাকবে কত 400টা কাজ যদি পড়ে যায় চলে থাকবে, বাকি পড়ে থাকবে 200টা কাজ, এই 200টা কাজ বাকি কাজ কে করেছে, ঠিক আছে, তারা 20 দিন কাজ করার পর বি চলে যায়, বি যদি চলে যায় দুজন একসাথে করেছে 20 দিন, ঠিক আছে, তাহলে 400টা কাজ হয়েছে, বাকি আছে পরিবার আছে কটা কাজ 200টা কাজ, এই বাকি কাজটা কে করবে, এই বাকি কাজটা, এই বাকি কাজ 200টা কাজ কে করেছে এ করেছে, কদিনে করেছে এ করেছে 20 দিন, তাহলে 200টা কাজ যদি 20 দিনে করে 200/20 মানে কটা করে করে 10টা করে করে, 10টা করে কাজ করে, তাই তো 20/200/20 মানে কটা 10টা হচ্ছে, তাহলে এ করে কটা কাজ এ করে 10টা, আর এ আর বি মিলে করতো কটা 20টা, তাহলে বি করে কটা, বিও তাহলে 10টা করবে, দেখো এ আর বি মিলে 20টা কাজ করতো, তার মধ্যে এ যদি 10টা করে তাহলে বি কটা করে 10টা কাজ করে, 10টা করে কাজ করে, তাহলে পরিষ্কার বলেছে পুরো কাজটা এ কতদিন করে, পুরো কাজ কত 600/10 কত হবে 60 দিন হবে, 60 দিন হবে, তাই তো পুরো কাজটা 60 দিন সময় লাগবে, এটা হচ্ছে সব নিয়ম, এইভাবে করলে পরে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বলেছে 1500 টাকা একটা বিক্রি করে রামু এটা 300 টাকা লাভ পায়, 300 টাকা লাভ করে, শতকরা লাভের হয়, দেখো বিক্রি করেছে কত টাকায় 1500 টাকা, 1500 টাকায় বিক্রি, এই 1500 টাকা বিক্রি করে তার লাভ হয়েছে কত, লাভ হয়েছে 300 টাকা, ঠিক আছে। দেখো ভালো করে বোঝো, যখন 1500 টাকা বিক্রি করে তার 300 টাকা লাভ হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত, নিশ্চয়ই ক্রয় মূল্য কম, তাই তো কত টাকা কম, তাহলে ক্রয় মূল্য কত হবে 1200 টাকা, তাই তো ভালো করে বোঝো, 1500 টাকা বিক্রি করে তার 300 টাকা লাভ হয়েছে, তার মানে কি ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য কম, ক্রয় মূল্য যদি কম নয় তাহলে তার লাভ হবে, লাভ হবে না, তাহলে 300 টাকা যদি লাভ হয়, বিক্রি করেছে 1500 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা 1200 টাকা। এবার বলছে লাভের শতকরা হার, লাভ ক্ষতি যা হয় সবকিছু কার উপর, লাভ ক্ষতি সবসময় যা হবে সবসময় কার উপর, লাভ ক্ষতি সব ক্রয় মূল্যের উপর, তাই তো, তাহলে ক্রয় মূল্য উপরে কত লাভ গুণ কত 100, এগুলো মুখোমুখি কিন্তু হয়ে যাবে, ক্রয় মূল্য 1200 টাকা, লাভ হচ্ছে 300 টাকা, তাহলে 100 টাকা ক টাকা, এই দুটো শূন্য করে দিলাম, 3 4 কত 12, 4 দিয়ে কাটলে কত 25, তাহলে লাভের হার কত 25%, শর্টকাট কি হবে, ঠিক আছে, ওরকম দেখা মাত্র আমাদের হয়ে যাবে, কিছু অঙ্ক দেখা মাত্র করতে হবে ক্যালকুলেশন কম করে,
কিছু জিনিস আমাদের সময় লাগবে। দেখুন এই অঙ্কটা দেখো একটু সময় লাগবে আমাদের, ঠিক আছে। দেখো বলেছি এ বি সি তিনজন একটি কাজ কতদিনে করে, একসঙ্গে যখন তিনজন শুরু করে 40/3 দিনে কাজটা শেষ হয়। তারা একসঙ্গে কাজ শুরু করার 5 দিন পর এ ছেড়ে চলে যায়, এই কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ বি আর সি দুজন করে, দুজন মিলে 17 দিনে বাকি কাজটা শেষ করে। পুরো কাজটি কদিন, দেখো পুরো কাজটা কত সেটা আমাদের বের করতে হবে। পুরো কাজটা আমাদের বের করে নিয়ম কি, দেখো এই 40/3 5 এটা আমরা যদি 120 ধরি, এই 17 দিনে শেষ হয়, ঠিক আছে। এখানে দেখো 40/3, ঠিক আছে, আর 5 এতে যদি আমরা লসাগু করি 40/3 5 15, 120 যদি করি, ঠিক আছে। 120টা যদি আমরা টোটাল কাজ যদি ধরি 120, টোটাল কাজ কতটা 120টা, মোট কাজ কত 120। দেখো এই ধরাটাই বুঝতে হবে যে মোট কাজ কটা ধরবো। মোট কাজ যদি আমি 100 ধরি, এই 120টা যদি কাজ হয় এ আর বি 40/3 দিনে করে, তাহলে এদের কাজের ক্ষমতা কত, এরা কটা করে কাজ করে, তাহলে 120/40/3 এটা করলে কত হবে 120/40 উপরে চলে যাবে 3, তাহলে এটা কাটাকুটি করলে হবে 3 3 3 কত হবে 9। তার মানে এ আর বি প্লাস সি তিনজন মিলে কটা কাজ করে, 9টা করে কাজ করে। টোটাল কাজ আমি ধরে নিয়েছি 120টা মোট কাজ, ঠিক আছে। কারণ এদের লসাগুগুলো যেন যায়, ঠিক আছে। দেখো 9টা কাজ করছে এ আর বি প্লাস সি, 5 দিন করেছে, তাহলে 5 দিন যদি 9টা করে কাজ করে 5 নং কত 45টা কাজ হয়ে যাবে। তাহলে বাকি কাজ করার পরে থাকবে, বাকি কাজ পরে থাকবে কত 75টি কাজ বাকি আছে। বাকি কাজ কত 75টা। এগুলো কিন্তু লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য তোমাদের করছি, ঠিক আছে। এবার বলছি বাকি কাজটা 75টা কাজ বি আর সি মিলে কতদিন করছে 17 দিন। তাহলে দেখো 75টা কাজ 17 দিন যদি করে কে আর বি আর সি, তাহলে দেখো এদের কাজের ক্ষমতা কত, এটা পুরো কাজটি এই একা কতদিন শেষ হবে। এদের তাহলে কাজের ক্ষমতাটা বের করতে হবে। 17/75 যদি ক্যালকুলেশন করি কত হবে, 4 শতরং 5 শতরং 85 হয়, তাই 4 শতরং হবে, 4 শতরং কত 68, 68 যদি থাকে পড়ে থাকছে 2 আর 5 7, 17 মানে ঠিক আছে 17 পয়েন্ট দিয়ে 0, 17 যদি ভাগ করি 5 শতরং 4 শতরং 68, ঠিক আছে, মানে 4.4 এর কাছাকাছি, ঠিক আছে। মানে এদের দুজনের কর্মক্ষমতা 4.4 এর কাছাকাছি। দেখো এ বি সি তিনজনের ক্ষমতা কত ছিল 9টা, এ আর বি আর সি মিলে কটা কাজ করতে কত 4.4, তাহলে এ কটা করবে 9 থেকে 4.4 যদি আমরা বাদ দিই কত হবে, এর ক্ষমতা কত হবে, এটা যদি আমরা বাদ দিই কত 4.6, তাই তো 4.6টি কাজ করবে। টোটাল কাজ বলেছে, টোটাল কাজ কত 120টা, তাহলে টোটাল কাজ 120টা 4.6 যদি করতে হয় উপরে 0 চলে যাবে। এটা কাটাকুটি করব, ঠিক আছে, কাটাকুটি করে আমাদের বের করতে হবে। দেখো ভালো করে বোঝো, এটা কিন্তু আমাদের একটুখানি পয়েন্টে আসবে, ঠিক আছে। এটা কিন্তু শর্টকাট, আমাদের আগের অঙ্ক যেমন কি ছিল শর্টকাট মিটিয়ে যেতে পয়েন্ট এসছে, সেই জন্য একটু কঠিন মনে হবে, ঠিক আছে। তুমি যদি 2 দিয়ে কাটো কত হবে 23, 2 দিয়ে কাটলে কত হবে 600, ঠিক আছে। 600/23 যদি তুমি ভাগ করো ক্যালকুলেশন করলে পেয়ে যাবা 600/23, 600/23 দুগুণে কত 46, পড়ে থাকবে কত 14, 140, ঠিক আছে। 5 কুড়ি কত 120, 6 কুড়ি কত 120, 6 দিয়ে যদি আমরা করি কত হবে, 6 দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি, দেখো 6 দিয়ে কাটাকুটি করলে কত হবে 3 ছক 18, 3 ছক কত 18, ঠিক আছে। 3 ছক কত 18, তাই তো 3 ছক 18 1, ঠিক আছে। 6 দুগুণে 12, 12 রেখে 13, 138, মানে 26 পয়েন্ট কি হচ্ছে 26 পয়েন্ট একটা কিছু আসছে। আমরা যেহেতু দেখ এখানে আমরা করেছিলাম কি পয়েন্ট টেনেছিলাম, ঠিক আছে, মানে 26টাই হবে, ঠিক আছে। 26.2 থাকছে, 2 কে এবার পয়েন্ট দিয়ে আনলে পরে 1ও যাবে না, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো 26 হবে, এখানে সঠিক উত্তর মানে কত হবে 26 হবে। 29 তো হবে না, এগুলো তো হবে না, ঠিক আছে, 24 হবে না। তো এই পয়েন্ট ধরে কিন্তু এটা আমাদের সহজ হলো, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এরকম থাকবে, এগুলো কিন্তু এনটিপিসির পরীক্ষা, বুঝতে হবে। ডব্লিউপি কেপিতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে না, খুব কম, ঠিক আছে। এগুলো কিন্তু এনটিপিসি রেলের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে 12, 15, 25 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো 12, 15, 25 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই দ্বারা বিভাজ্য। আমরা জানি যখনই বলে এই ধরনের প্রশ্ন তখন কি করতে হয় 12, 15 আর 25 এদের কি করতে হবে লসাগু করতে হবে, তাই তো, এদের লসাগু, ঠিক আছে। এগুলো দ্বারা বিভাজ্য মানে কি, এটা কি হবে এদের লসাগু হবে। তাহলে এদের লসাগু যদি আমরা করি কি হবে, দেখো প্রথমে আমরা দেখো 5 আর এটা 25 আর 15 5 দিয়ে যায়, 12 হলো 3 5 15, 5 5 25। এবার দেখো 3 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে 3 4 12, 3 1 3 আর যায় না। তাহলে দেখো 3 5 15, 4 15 4 15 কত 60, 60 গুণ 5, 60 5 কত হবে 300। তাহলে এদের লসাগু কত হলো, এদের লসাগু হলো কত আমাদের 300। তার মানে এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, একের পর 5টা শূন্য। এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা 300 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। মানে 300 দ্বারা দেখতে হবে এই সংখ্যাটা কত যায়, ঠিক আছে। দেখো এবার যদি আমরা ভাগ করি ভালো করে বোঝো, 300 দ্বারা যদি আমরা করি
300, 3 তিরিককে 900 হবে, থাকবে 100, শূন্য লাগবে 300 হবে, 3 তিরিককে 900, আবার 100 থাকবে, এখানে একটা শূন্য আছে, 333, ঠিক আছে, 900 হবে, মানে শেষে আমাদের 100 অবশিষ্ট থাকছে। মানে যদি আমাদের এই 100 অবশিষ্ট থাকছে, তার মানে আমাদের দেখো এখানে 300 দ্বারা ভাগ করলে পরে আমাদের 100 অবশিষ্ট থাকছে, পরিষ্কার কথা। কিন্তু 100 অবশিষ্ট থাকলে হবে না, তাহলে সেটা আমাদের 5 অঙ্কের হয়ে যাবে, আমাদের হচ্ছে 6 অঙ্কের। তাহলে আমাদের কি করতে হবে, এই 300 থেকে 100 এর মধ্যে ডিফারেন্স কত, 200। যদি আমরা সংখ্যার সঙ্গে 200 যদি যোগ করে দিই, তাহলে কি হবে, সেটা আবার 300 দ্বারা বিভাগ হয়ে যাবে। তার মানে আমাদের সংখ্যাটা হবে কত, এই 10,000, তার সঙ্গে আমরা 200 করে দেবো, ঠিক আছে। 10,000 সঙ্গে কত যোগ করে দেবো, 200 যোগ করে দেবো। এবার দেখো বলেছে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য করলে কত ভাগশেষ থাকবে। দেখো এই সংখ্যাটা যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 9 একে 9, 10, আবার কত 9 একে 9, 12, 9 একে 9, তারপরে কত 9 একে 9 করলে 30, 3 নং 27, তারপরে কত 3, আবার 30 হবে, 3 নং কত 27, তারপরে কত 3, মানে শেষে দেখো 3 ভাগশেষ থাকছে, ঠিক আছে, 3 ভাগশেষ থাকছে। বোঝা গেল। আমাদের শুধু বুঝতে হবে, প্রথমে যেটা বলবে যেটা বিভাজ্য তাদের কি করবো, লসাগু করবো। লসাগু কত হলো 300, মানে 6 অঙ্কের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, একের পর 6 অঙ্ক, মানে কি এক, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। এবার দেখো এই 300 দ্বারা যদি ভাগ করা যায়, দেখো শেষে দেখো 100 থাকছে, কিন্তু 100 থাকলে তো হবে না। যদি আমরা সংখ্যা থেকে 100 বাদ দিয়ে দিই, তাহলে সেটা 5 অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার 6 অঙ্কের। তাহলে কি করবো, এই যে 300 আর 100 এর মধ্যে ডিফারেন্স কত, 200। এই 200 যদি আমরা যোগ করে দিই, তাহলে আবার সেটা 300 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো 200 যোগ করে দেওয়া মানে সেটা 6 অঙ্ক থাকলো, প্লাস সবচেয়ে ছোটতম হয়ে গেল, ঠিক আছে, যেটা এই 300 দ্বারা 12, 15, 30, 25 দ্বারা বিভাজ্য। এবার দেখো, এবার বলছে এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করলে কত থাকছে, 9 দ্বারা যদি আমরা কমন জিনিস ভাগ করে দেবো, সে দেখবো 3 ভাগশেষ থাকছে। এবার দেখো এটা খুব ভালো প্রশ্ন, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের। বলেছে একটি ট্রেন দিল্লি থেকে দেরাদুন যাচ্ছে এত কিমি পার বেগে, এবং দেরাদুন থেকে দিল্লিতে ফিরে আসছে কত, এত কিমি পার বেগে, মানে একই ডিস্টেন্স, একই দূরত্ব যাচ্ছে এবং ফিরে আসছে, ঠিক আছে। যখন একই দূরত্ব যাবে ফিরে আসবে, তখন তাদের গড় গতিবেগ কি হবে, গড় গতিবেগের সূত্র কি, গড় গতিবেগের সূত্র কি, 2xy বাই x প্লাস ওয়াই। যারা একেবারে বোঝো না তারা এই সূত্রটা মনে রেখে দিবা। মানে কি, দুটো যে গতিবেগ বলবে সেই দুটো গতিবেগ উপরে গুণ করব, ঠিক আছে, আর নিচে দুটো গতিবেগ কি করব, যোগ করব। বোঝা গেল। তাহলে এটা আমাদের সহজ নিয়ম। দেখো উপরে যোগ, উপরে গুণ করলে কত হবে, এখানে একটা পরিষ্কার যাই করি, ঠিক আছে। 2 গুণ 120 গুণ কত, যেটা বলে দেবে সেটা। গড় গতিবেগ মানে একই দূরত্ব যদি যায়, দেখো দিল্লি থেকে যাচ্ছে কোথায়, দেরাদুন, আবার দেরাদুন থেকে দিল্লি আসে, একই সেম ডিস্টেন্স, তখন আমরা এই জিনিসটা করব। আর নিচে যোগগুলি কত হচ্ছে, 250, তাই তো। এটা কাটাকুটি করলে এটা হবে, তাই তো। এটা 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে কত হবে 24, আর আমাদের কাটাকুটি কিন্তু যাচ্ছে না, এই 0 0 এটা কিন্তু 13, তাই তো। এবার দেখো ভালো করে বোঝো, এই 120 আর 30 এদের কিন্তু মাঝেই কিন্তু হবে, দেখো সব কটা কিন্তু কাছাকাছি পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা আমাদের ক্যালকুলেশন করতে, 24 দোকান কত 48, 48 গুণ 13, নিচে কত হবে 5, ঠিক আছে। এটা আমাদের ক্যালকুলেশন করতে, আর কিছু নাই। 48 গুণ 13 যদি করো, 48 গুণ 13, 3 8 24, 4 13 2, 3 4 12 আর 2 14, 8 1 8, 4 1 4, 4 8 4 12 2 হাতে থাকলো 1, 600 কত 24, 624 বাই 5, তাই 624 বাই 5 করলে কত হবে, 5 1 5, 12, 5 দোকানে 10, থাকবে কত 2 24, 4 5 20, ঠিক আছে, মানে 124 পয়েন্ট, ঠিক আছে, 124 পয়েন্ট, তারপর একটা কিছু আসবে, 124 পয়েন্ট এটাই আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু শর্টকাটে আমরা পারবো। বলেছে একটি বেডশিটের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 14% অধিক, ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 14% অধিক, আবার ধার্য মূল্যের উপর 14% ছাড় দেওয়া হয়, ঠিক আছে। মানে দেখো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা আছে, ধার্য মূল্য করছে কত, মার্ক প্রাইস কত করছে 114 টাকা। আবার বলছে ধার্য মূল্যের উপর 14%, তখন বিক্রি করবে, তখন এসপি করবে, তখন কত, আবার 14% ছাড় দেবে, মানে এর উপরে। তার মানে একবার প্লাস 14% হচ্ছে, আবার একবার কি হচ্ছে মাইনাস 14%, ঠিক আছে, মানে একবার প্লাস একবার মাইনাস। আমরা জানি তখন এইভাবে কি হয়, আমি তোমাকে 100 টাকা দিলাম, আবার 100 টাকা নিয়ে নিলাম, তোমার কাছে শুধু থাকবে, থাকবে না, ঠিক আছে, তাই তো, এরকম জিনিস। এবার দেখো কিন্তু এখানে ব্যাপারটা কি, 14% বাড়ানো হচ্ছে, আবার পরে 14% কমানো হচ্ছে। আমরা সেই জানি শর্টকাট কি, এটা আমাদের, তাই 14 থেকে 14 বাদ দিলে একবার প্লাস একবার মাইনাস, মানে কিছু থাকে না, জিরো, কিন্তু জিরো তো আমাদের অপশনে নেই, সেই জন্য আমাদের অঙ্কটাই অন্য কিছু ভাবতে হবে, তাই তো। কি করতে হবে, উপরে 14 গুণ যে সংকুল করে দেবে, নিচে কত 100, ঠিক আছে। এবার যখন বলে প্লাস আর মাইনাস, মাইনাস প্লাসের কার জোর বেশি হয়, সবসময় মাইনাসের জোর বেশি হয়। এবার দেখো এটা গুণ করলে কত হবে 196, নিচে কত আছে 100, এটা কাটা, এটা দুটো ঘর পর পয়েন্ট, তাহলে 1.96 কি হবে, 1.96 হবে, ক্ষতি হবে সবসময় মাইনাস, ঋণাত্মক, নেগেটিভ এর জোর বেশি, ঠিক আছে। মনে করবে ঋণাত্মক মানে কি, জিনিসটার দাম ছিল কত 100 টাকা, 10% ছাড় দেওয়া মানে কত 90/100, আবার 20% ছাড় দেওয়া মানে কত 80/100, কারণ কি 100 টাকা দাম ছিল 20% ছাড় দেবে, 40% ছাড় দেওয়া মানে কত 60/100, তাই তো।
এবার এই দুটো শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে গেলে কোনো অসুবিধা নেই। তাহলে পড়ে আছে কত 9, 8 আর 6, এটা গুণ করতে হবে, নিচে কত আছে 10, তাহলে গুণ করো 8 নং 72, 72 গুণ 6, 6 দুগুণে 12, 6 7 42, এর কত 43, কত হচ্ছে 400, এটা বাই 10, তাই তো। তার মানে এটা পয়েন্ট করলে কত হবে এটা, তাই তো। ভালো করে বোঝো, আগে দাম ছিল কত, প্রথমে দাম ছিল 100, এখন দাম হচ্ছে কত 43.2, তাই তো 43.2, তাই তো। তাহলে ছাড় দিচ্ছে কত, ছাড় দিচ্ছে কত, শূন্য থাকবে 10, এখানে 1 হবে, তাই তো 4 6, এখানে থাকবে কত, কত হবে 56, তাই তো 56.8, তার মানে এখন দাম ছাড় দিচ্ছে কত, ছাড় দিচ্ছে কত 56.8, দেখো 56.8 একটা আছে, এই যে এটা আছে, তাই তো। তার মানে এটা যাবে 56.8, আর কিছু আমাদের দেখার দরকার নেই। এই 56.8 এই যে পয়েন্ট যদি তুলে দিই, দেখো 8 তুলে দেওয়া মানে কি, 8 নিচে কত আসবে 10 আসবে, উপরে 4 নিচে কত হবে 5 হবে, 4/5 হবে, এই ব্যাপারটা এটাই, ঠিক আছে। তো বোঝা গেল, যদি প্রথমে দাম থেকে 100 টাকা ছাড় দেওয়া মানে কি কমতে কমতে যাবে, ঠিক আছে। শেষে দাম দেওয়া হচ্ছে কত এত টাকা, তাহলে 100 টাকা থেকে এত টাকা দিল, ছাড় হলো কত টাকা 56 এত টাকা। পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম সংখ্যা 75%, দ্বিতীয় সংখ্যা 60% সমান, ঠিক আছে। ধরো প্রথম একটা সংখ্যা আছে, প্রথম সংখ্যার বলেছে কত পার্সেন্ট 75%, 75/100 সমান সমান দ্বিতীয় সংখ্যার, এই দ্বিতীয় একটা সংখ্যা আছে তার কত পার্সেন্ট 60% সমান, 60% মানে কত 60/100, দেখো দুপাশে 100 নিচে নিচে 100 আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তুলে দেওয়া যাবে। এটা যদি আমরা 5 দিয়ে 15 দিয়ে কাটি, 4 5 15 75, 4 15 কত 60, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত, প্রথম সংখ্যা এখানে আছে, এ পাশে নিচে চলে যাবে কি দ্বিতীয় সংখ্যা, এখানে কত আছে 4, এ পাশে গুণ ছিল 5, এ পাশে চলে যাবে কোথায় নিচেই, তাই দেখো প্রথম সংখ্যার অনুপাত কত 4, দ্বিতীয় সংখ্যার অনুপাত কত 5, তার মানে 4:5 হবে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, একটি শঙ্কুর উচ্চতা 20 সেমি, ভূমির ব্যাসার্ধ 21 সেমি, তাহলে শঙ্কুর আয়তন কত। আমরা জানি কি শঙ্কুর আয়তন সূত্র কি, এটা আমরা সবাই জানি, এগুলো কিন্তু ত্রিকোণমিতি এই ধরনের অঙ্ক আমাদের এসএসসি জিডিতে খুব আসছে এবং রেলের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, দেখো শঙ্কু, এই একটা শঙ্কু ধরো আছে, ঠিক আছে, এই ধরো একটা শঙ্কু বলা আছে, ঠিক আছে, ভালো করে বোঝো, এই ধরো শঙ্কু, এটা কি এখান থেকে এটা যেটা থাকে সেটা হচ্ছে হাইট, এটা কি ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে, আর এই যে এই পাশে যেটা থাকে এটা হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। আর এই যেটা এটা ধরো ও, এটা ধরো এ, এটা হচ্ছে ধরো বি, তাহলে ও হচ্ছে তোমার উচ্চতা, ঠিক আছে। আর ও বি কি হচ্ছে, ও বি হচ্ছে তোমার তির্যক উচ্চতা, বোঝা গেল। তাই দেখো উচ্চতা বলে দিচ্ছে কত, ও এ বলে দিচ্ছে কত, উচ্চতা বলে দিচ্ছে কত 20, তাই তো 20, এটা বলেছে কত 20, আর নিচে ভূমির ব্যাসার্ধ কত বলেছে 21, তাহলে আমাদের এবার দেখো আয়তন, আয়তন আমাদের এখানে কিন্তু এল লাগবে না, ঠিক আছে। দেখো আয়তন মানে কি, আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ কি উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভালো করে বোঝো। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে ভূমিটা পাই আর স্কোয়ার, আর মানে কত 21, 21 এর স্কোয়ার, 21 গুণ 21, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 20, তাই তো। এই পায়ের মান ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দেবো, 100 সুবিধা হয়ে যাবে। তাহলে পায়ের মান কত 22/7 গুণ কত 21 গুণ 21, নিচে গুণ কত 20, 3 7 21 হয়, এই 21 সঙ্গে 21 কেটে গেল, পড়ে আছে কত 22 গুণ 21 গুণ 20, দেখো 2 1 2, শেষে কত থাকবে 2 থাকবে, তাই তো। এখানে শূন্য আছে, 20 গুণ 20 আর 21 গুণ করলে কত হয়, এটা সহজভাবে বলতে পারো, 22 সঙ্গে 20 আর 21 গুণ করলে কত হবে 400, 20 করলে 400, দেখো এই দেখো 21, 2 1 2, 420 হবে, এই 420 মানে কত এটা, ঠিক আছে। তো এটা 2 দুগুণে কত হবে 4 হবে, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, ঠিক আছে। এটা করলে কত হচ্ছে 8, 8 এর 12 2 হাতে হলো 1, 924, 924 মানে কত, এই যে 924, তাই তো 924, তাই তো এটা হবে, কিন্তু দেখার মতো বুঝতে পারছি 924 মানে এটা, শূন্য আছে যেহেতু, তাই তো। তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে, কোনো অসুবিধা নেই। বলেছি একটা আলমারি এত টাকা দিয়ে যাতায়াত খরচ এত টাকা, একটা আলমারি এত টাকায় কেনার পর ধরো যাতায়াত খরচ হয়েছে, কোনো মেরামত হয়েছে, ঠিক আছে, এত টাকা, তাহলে মোটের উপর সে 15% লাভ করতে চাইলে কি করবে, দেখো কোনো একটা জিনিস তুমি কিনে আনলে, দোকানদার একটা জিনিস তো কিনে আনলে অনেক দূর থেকে, তার পরিবহন চার্জ সেখানে তো অ্যাড হবে, ঠিক আছে, তারপরে তো সেই জিনিসটা বিক্রি করবে লাভে, ঠিক আছে। তার মানে কিনেছে কত দাম 1400 এত টাকা, তার সঙ্গে তার খরচ হয়েছে কত 200 কত 40 টাকা, এই দুটো যোগ করা হবে কত 14,600 টাকা, তাই তো। এখন এর ক্রয় মূল্যটা টোটাল কত দাম হয়ে গেল এত টাকা, এর উপর সে লাভ করবে কত পার্সেন্ট 15%, তাই তো 15%, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে লাভ কত টাকা হবে, এর উপর 15% যদি লাভ করতে চাই কত পার্সেন্ট হবে 10% মানে কত, আমরা জানি 10% মানে কত, এর 10% মানে কত 1460 টাকা, ঠিক আছে। এভাবে করতে পারো, না তুমি সহজ নিয়ম 115/100 করতে পারো, এই দুটো শূন্য কেটে দেবে, কাটাকুটি করবা, হয়ে যাবে ক্যালকুলেশন, ঠিক আছে। এবার যদি আমরা শর্টকাট করি কি হবে,
এর সাথে যোগ হবে কত 1460 টাকা, 5% মানে কত হবে 730 টাকা। তো এটা 10% আর 5% 15% হয়ে গেল। তাহলে দেখো যোগগুলি কত হবে 9 হবে, 6 আর 4 10 এর সাথে 17 7 হাতে গেলো 1, 17 7 হাতে গেলো 1, 5 আর 1 6, 16,000 এটা, তাই 16,790 টাকা। বোঝা গেল? 10% মানে যে কোনো জিনিসের 10% মানে কি ডান দিক থেকে 1 ঘর পর পয়েন্ট, ঠিক আছে, সেটা আমরা করেছি এখানে। পরবর্তী প্রশ্ন, 80 এত কিলোমিটার দূরত্ব এত মিনিটে যায়, তাহলে ঘন্টায় গতিবেগ বলেছে, গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে। তাহলে দেখো প্রথমে বলেছে এত কিলোমিটার মানে 1080 কিলোমিটার কত মিনিটে যাচ্ছে, 240 মিনিটে। 240 মিনিট মানে ক ঘন্টা, 4 ছক 24 মানে 4 ঘন্টা। তাই 4 ঘন্টা যাচ্ছে কত, এত কিলোমিটার, তাই তো, এত কিলোমিটার। এটা যদি আমরা ভাগ করি কত হবে, ভাগ করে আমাদের এটা তাহলে ঘন্টা আমরা পাবো, যদি একেবারে না বুঝি করে দেবো, কোনো অসুবিধা নেই। 4 দুগুণে 8, তার চেয়ে কত 2 28, 4 7 28, 270 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, তাই তো। এবার আমরা কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ড করতে কত দ্বিগুণ করতে হয়, 5/18 দ্বিগুণ, 5/18 দ্বিগুণ, তাই তো। 8 9 দুগুণ 18, 3 9 27, ঠিক আছে। 2 দিয়ে কাটলে কত হবে 15, 2 দিয়ে কাটলে কত হবে 15, তাই তো। তাহলে 5 গুণ 15 কত হবে, 5 15 75, তাহলে হবে 75 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কিলোমিটার করে নিলাম যদি একেবারে না বুঝি, ঠিক আছে। ভাগ করলে 270, মিটার থেকে যদি আমার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড করি কত, 5/18 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো বলেছি গত বছরের তুলনায় এই বছরের 12% হারে মিলিটারি কেনার সিদ্ধান্ত বেশি নেয়, ঠিক আছে। সে আগের বছর কিনেছিল কত, এত, তাহলে এত বছর কত কিনবে, একই জিনিস। আগের বছর কিনেছিল 240, এবছর কি কিনবে 12% বেশি, ঠিক আছে। তাই 12% যদি বেশি কিনে তাহলে কত কিনবে, 112/100, তাই তো। এই শূন্য শূন্য কেটে গেল। এবার এটা কাটাকুটি করতে আমাদের 4 দুগুণ কত হবে 8, এটা আমাদের জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। যদি আমরা শর্টকাট করি কি করবো, 240 ছিল আগে, যদি 10% বাড়ে কত বাড়বে 24। এবার দেখো 240-এর 10% কত হলো 24, 1% কত হবে 2.4, আমাদের বলেছে 12% মানে 2% করতে হবে, 2% মানে কত 4.8, তাহলে দেখো 8 4 4 8 6 268.8, বোঝা গেল 268.8। কিভাবে করলাম, এত ক্যালকুলেশন আমাদের দরকার নেই, এটা শুধু বুঝতে পারলে হবে। যে কোনো জিনিস এই 240-এর 10% মানে কত, এর 10% মানে কত, এর 10% মানে 24, এর 1% মানে কত, 1% মানে কত 2.4, বোঝা গেল, সেটা আমরা করলাম। পরবর্তী প্রশ্ন বলেছে এত এতটা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। সেই এত এতটা বিভাজ্য মানে কি, এদের লসাগু করতে হবে। 36 আর 48-এর কি লসাগু, এদের কি করতে হবে লসাগু। লসাগু করো, আমরা দেখো 12 দিয়ে যাচ্ছে, 12 3 বারং 36, 4 বারং 48, আর যায় না, তাহলে 12 গুণ 3 গুণ 4 মানে 12 কত হচ্ছে 144, 144, এদের লসাগু কত হলো 144। মানে বুঝেছে 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের বৃহত্তম মানে কত, 4টে নয়, এই 4টে নয়, এই সংখ্যাটা কত 144 দ্বারা বিভাজ্য করতে। দেখো 144 যদি কাটি 3 4 5 14 কত 170, 6 14 84, তাই তো। 6 দিয়ে দেখো যাবে, তাই তো, 6 দিয়ে যাচ্ছে, ভালো করে দেখো 6 দিয়ে যদি আমরা করি কত হবে, দেখো প্রথমে, ঠিক আছে। দেখো 6 দিয়ে যদি আমরা করি, 6 দিয়ে 6 4 ছক 24, 4 হাতে গেলে কত 2, 4 ছক 24 আর 2 26, 6 হাতে গেলে কত 2, 6 কে 6 দিয়ে কত 8, এটা 7 দিয়ে করলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা কত হবে 5 হবে, এটা কত হবে 3 হবে, এটা কত হবে 135, ঠিক আছে 135। এবার 9 করলে কত হবে, দেখো এটা হচ্ছে, তাই তো। এবার দেখি আমরা কত হবে, এবার 1300 যদি আমরা 9 দিয়ে করি কত হবে, 9 দিয়ে যদি করি 4 নং 36-এ 6 হাতে গেলো 3, 4 নং 36 আর 3 39, 9 হাতে গেলো 3, 9 কে 9 আর 3 12, ঠিক আছে। এটা কাটাকুটি করলে কত হবে 3 5 থাকলে 15, 9 করে 6 হাতে গেলো 1, ঠিক আছে 1 হলো, মানে কি থাকছে আমাদের 63, ঠিক আছে। 63 কি থাকছে, 63 আমাদের বেশি থাকছে, তাই তো। 63 আমাদের বেশি থাকছে, 63 আমাদের বেশি থাকছে, তাই তো। তার মানে দেখো এর পরবর্তী সংখ্যা যদি আমাদের 4 অঙ্কের বলেছে বৃহত্তম সংখ্যা, তার মানে এর থেকে আমাদের সংখ্যাটা একটু কম আনতে হবে, ঠিক আছে। 63 বেশি থাকছে মানে 63 আমাদের কমিয়ে আনতে হবে, তাই তো। 63 আমাদের কমিয়ে আনতে হবে, ঠিক আছে। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা, দেখো এই এতকে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা করি, এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, সেই 144 দ্বারা ভাগ করতে হবে। 144 দ্বারা যদি ভাগ করি কত হবে, দেখো কত হবে 7, এটা আমরা করলাম কয় দিয়ে, 6 দিয়ে হলো এত, তাই তো। 7 দিয়ে করলে কত হবে, 7 দিয়ে যদি করি 7 7 28, 8 হলো 2, 4 7 28 আর 2 30, 0 হলো 3, 7 কি 7 আর 3 10, বেশি হয়ে যাচ্ছে, মানে 6 দিয়ে করতে হবে। 6 দিয়ে মানে কত হবে 884, তাই তো। 864 মানে 864, তার মানে যে এবার কি বলেছে দেখো বুঝতে হবে, বলেছে এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, এর থেকে যদি আমরা বাদ দিই তাহলে ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের 7 দিয়ে কিন্তু আনতে হবে। 7 দিয়ে করলে আমাদের কত হচ্ছে 1008, এটাই কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হবে, সবচেয়ে ছোট সংখ্যা কত হবে 1008।
যদি 6 দিয়ে করি সেটা কিন্তু কম হয়ে যাবে, এই 4 অঙ্কের হবে না। ঠিক আছে, এখানে যেমন আমাদের যদি পরবর্তী যদি বেশি করি 69 দিয়ে 70 দ্বারা যদি হয় তখন কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে কম সংখ্যা। তাহলে 63 যদি আমরা বাদ দিই, এখানে কত হবে? 63 যদি আমরা বাদ দিয়ে দিই সংখ্যাটা হবে কত? 999। 63 যদি আমরা বাদ দিই 6 হবে, 3 হবে, 9 হবে, 99 কত হবে? 99 36 হবে। তাহলে দেখো 99 36, আর এখানে আমাদের কত হলো? 1008। তাই তো 1008 হলো। 1008 কেন? 6 দিয়ে করলে কিন্তু কম হয়ে যাচ্ছে, আমাদের দরকার কত? 4 অঙ্কের। 6 দিয়ে করলে আমাদের 3 অঙ্ক হয়ে যাবে, সেই জন্য 7 দিয়ে করলে আমাদের কত হচ্ছে? 1008। ঠিক আছে, তার মানে এর থেকে একটু বেশি, সেটা কিন্তু 4 অঙ্কের হচ্ছে, সবচেয়ে ছোট, যেটা 144 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যদি বিয়োগ করি কত হবে? 6 থাকলে 16, 8 করে 16, 8 হাত থাকলো 1, 1 2, এটা কত হবে? 9, 8 8, 8 9 2 8, 8 9 2 8। ঠিক আছে, একটুখানি শুধু বোঝো, একটুখানি ভালো করে বলে দিই, যেটা ওরা বিভাজ্য বলবে তাদের লসাগু করব। এবার বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা করা হয় 4টে 9, কিন্তু এই 4টে 9-এর মধ্যে যেন 144 দ্বারা ভাগ করা যায়। 144 দ্বারা আমরা দেখলাম ভাগ করে এখানে শেষে কত থাকছে? 63 বেশি থাকছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এর মধ্যে যদি এর থেকে বেশি সংখ্যা নেই তাহলে কিন্তু সেটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই তো, সেই জন্য আমরা কি করলাম? 63 বাদ দিয়ে দিলাম। 63 বাদ দিয়ে দিলে কত হলো? 99 36। সেটা হচ্ছে সবচেয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা দ্বারা এটা দ্বারা বিভাজ্য। এবার ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4টে, একের পর 3টে শূন্য। কিন্তু এই একের পর 3টে শূন্য, এটা কিন্তু এই 144 দ্বারা যদি আমরা 6 দিয়ে গুণ করি দেখছি 800 হচ্ছে কত? 64। মানে কি? সেটা কিন্তু ছোট, 3 অঙ্কের হয়ে যাচ্ছে, আমাদের দরকার 4 অঙ্কের। সেজন্য 7 দ্বারা গুণ করে হচ্ছে কত? 1008। এটা কিন্তু 4 অঙ্কের, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট। এবার বলছে এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স করলে কত হবে? এটা হবে। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন বলেছে মেশিন এ মেশিন বি 9 ঘন্টা 12 ঘন্টা যতক্ষণ এত একক বস্তু উৎপন্ন করতে পারে। একই হারে মেশিন এ ও বি একসঙ্গে যদি কাজ করে তাহলে এত একক বস্তু উৎপন্ন করতে কত সময় লাগবে? দেখো, এই মেশিন এই 9 ঘন্টা কাজ করে কত উৎপন্ন করে? 1100। 9 ঘন্টা কাজ করে 1100 9 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত করে? এই মেশিন এ ঘন্টায় কত করে? আর মেশিন বি ঘন্টায় কত করে? এই 1100 উৎপন্ন করে ক ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে ঘন্টায় কত কত? এটা বা এটা, এই দুটো যখন কাজ করবে তখন একসঙ্গে যোগ হয়ে যাবে। তাই তো, তার মানে 1100/9 প্লাস 1100/8, এই দুটো একসঙ্গে যোগ হওয়ার পর তাদের ক্যাপাসিটি বের হবে কত হবে? 8 নং 72। তাই তো, 8 নং কত হবে? 72 হবে। তাহলে যদি আমরা ভাগ করি দেখো 72 হবে। এটা যদি আমরা 8 দিয়ে গুণ করি 8 88, এটা যদি 9 দিয়ে করি 9 দিয়ে 9 হবে 99। তাই তো, এটা যদি আমরা যোগ করি কত হবে? 0 0 8 8 9 17 7 8 থাকলো 8 9 17 একে 18, নিচে কত? 72। এই জিনিসটা পাবো আমরা, এদের ক্যাপাসিটি পাবো এটা। ঠিক আছে, তাই তো। এবার পুরো আমাদের ভর্তি করতে হবে কত? 1100, মানে 1100 বাই এটা 18700 বাই কত? 72। ঠিক আছে, 18 এটা করলে হবে আমাদের। তাই তো, এখানে আমাদের এই ভাগ করার দরকার নেই, এটা আমরা ক্যালকুলেশন উল্টে দেবো, জাস্ট ওপরে চলে যাবে, এটা সহজ নিয়ম। 1100 উপরে চলে যাবে 72, নিচে চলে যাবে 18700। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। দেখো ভগ্নাংশ চাইবে। ঠিক আছে, এটা আমাদের ভগ্নাংশ চাইবে। এই এখানে কত হচ্ছে? 72 হচ্ছে। 72 থেকে এটা কাটলে করে কত হবে? 72 7। ঠিক আছে, 72 যদি আমরা 7 দিয়ে কাটি 7। ঠিক আছে, এটা যদি আমরা 72 দিয়ে কাটছে না, 11 দিয়ে যদি কাটি 11 কে 11 7 8 17 হচ্ছে। ঠিক আছে, 17। ঠিক আছে, আর এটা আমরা উপরে কত থাকছে? 72। তাই তো, 72 মানে 72 বাই কত হচ্ছে? 17। 72/17। ঠিক আছে, এখানে হয়তো পয়েন্ট আমাদের কোনো জায়গায় ভুল আছে। ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু করতে হবে। একটাই নিয়ম, এদের ক্যাপাসিটি এখানে যদি আমাদের 1100 না থাকতো, এই যদি আমাদের পয়েন্টই মিলে যেত, এর ধরো ক্যাপাসিটি বের হতো 10 করে, এর ধরো বের হতো 12 করে, তাহলে আমরা দুজনের একসাথে যোগ করতাম, 10 আর 12 যোগ করে দিতাম, কত তো 22। টোটাল ধরো আমাদের ভর্তি করতে হবে, ধরো ভর্তি করতে হবে 220। এই 220কে 22 দিয়ে ভাগ করতাম, কত তো 10। এই জিনিসটা এর ঘন্টায় ভর্তি করে কত? এত। এর ঘন্টা ভর্তি করে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 100 একসঙ্গে যখন হবে নাকি যোগ করলে কত হবে? এই পয়েন্ট এইভাবে আসছে। টোটাল আমাদের ক্যাপাসিটি কত? 1100 ভর্তি করতে হবে। তাহলে 1100 বা এটা আমাদের ক্যালকুলেশন করলে পরে হয়ে যায় পয়েন্টে। ঠিক আছে, পরবর্তী বলেছে একটি রবিন একটি নির্দিষ্ট দূরত্বের এত অংশ 40 কিমি পার ঘন্টা বেগে, তারপরে বলেছে এবং এত অংশ 10 কিমি পার ঘন্টা বেগে, বাকি অংশ এত কিমি পার। টোটাল অংশ কত আমরা জানি নাই, এত অংশ বলেছে, মোট অংশ কত? মোট অংশ আমাদের জানা নেই। এই ধরনের যখন থাকবে দেখো 1 এর 4 1 এর 4, এখানে কিন্তু আর কিছু নেই। ধরে নাও মোট পথ তোমার কত? এই 4 মানে তুমি মোট পথ 400 কিমি। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে। লসাগু করবো এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা দিয়ে সব করা যেন ভাগ করা যাবে। মোট পথ কত? মোট ডিস্টেন্স কত? 400 কিমি। দেখো ঠিক আছে, 1 এর 4 অংশ মানে কত কিলোমিটার? 100 কিলোমিটার। এই 1 এর 4 অংশ মানে কত কিলোমিটার? 100 কিলোমিটার। তাই তো, মানে 400 1 এর 4, এটা করলে কত হবে? 100 হবে। তাই তো, 100 কিলোমিটার পথ। এই 100 কিমি পথ যদি 20 কিমি পার ঘন্টা বেগে যায় কত সময় লাগবে?
5 ঘন্টা, এগুলো মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যাবে। এই 100 কিমি যদি 10 ঘন্টা কিমি করে যায় কত সময় লাগবে? 10 ঘন্টা। আর বাকি পথ মানে 100, এই 100 চলে গেল, তাই বাকি পড়ে আছে কত পথ? বাকি পথ হচ্ছে 200 কিলোমিটার, মুখোমুখি হয়ে যাচ্ছে। এই 200 কিলোমিটার যদি আমাদের 80 কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে কত সময় লাগবে? আমরা সবাই জানি 200 কিমি পথ যদি 80 কিমি পার ঘন্টা বেগে যায় কত সময় লাগবে? কত? 2.4, এই 2.5 মানে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই তো? এটা ক্যালকুলেশন করলে 2.5 ঘন্টা সময় লাগছে, 2.5 ঘন্টা। বলেছে রবিনের সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? মোট দূরত্ব বাই মোট কত? মোট সময়, তাই তো? মোট দূরত্ব কত? মোট দূরত্ব দেখো, মোট দূরত্ব আমাদের কত ধরেছি? মোট দূরত্ব ধরেছি কত? 400 কিলোমিটার। মোট সময় লাগছে কত? 5 ঘন্টা, 10 ঘন্টা, আর এখানে 2.5 ঘন্টা। 5 আর 10 15 আর 2 কত? 17.5, 17.5 ঘন্টা। এই পয়েন্ট তুলে দিলাম, উপরে কত হলো? 0। ঠিক আছে, 25 দিয়ে কাটলে হবে 7, 25 সঙ্গে 175। এটা 25 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে আমাদের হবে কত? 25 কে 25, 15, 150, 16, ঠিক আছে, মানে 160। তাহলে 160/7, 160/7। এটা ক্যালকুলেশন নিজে নিজে করতে হবে। এটা যদি আমরা করি কত হবে? 7 দুগুণে 14 থাকবে 20, 7 দুগুণে 14, 22 পয়েন্ট হবে। ঠিক আছে, সঠিক উত্তর পাওয়া গেল। বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য এত টাকা, কিন্তু দোকানদার দ্রব্যের উপর দুবার এত পার্সেন্ট ছাড় দেয়, তাহলে সে কত টাকা বিক্রি করবে? সহজ জিনিস, ধার্য মূল্য এত টাকা, যেটা বলতে হবে সেটা 20% যদি ধার্য মূল্য ছাড় দেয় তাহলে কত বিক্রি করবে? 80/100। আবার যদি ছাড় দেয় 10% কত বিক্রি করবে? 90/100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 4টে শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 4টে শূন্য, কটা শূন্য আছে? 5টা, তাহলে একটা শূন্য থাকছে। আর উপরে পড়ে আছে কত? একটা শূন্য, 80 আর কত? 90। তাহলে 8 নং কত? 72। কটা শূন্য আছে? 3টে শূন্য, তাই তো? 72-এর পর 3টে শূন্য। পড়ো, একটি চেয়ার এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হবে? সবার সঠিক, সবাই আমরা জানি, তাই তো? 1100 টাকা বিক্রি করছে, 800 টাকায় কিনে, তাহলে লাভ হচ্ছে কত? 300 টাকা। সবসময় লাভ ক্ষতি কার ওপর? ক্রয় মূল্যের ওপর। তাহলে 800 টাকায় 300 টাকা, তাহলে 100 টাকায় ক টাকা? তাই তো, এটা বের করতে হবে। এই দুটো শূন্য কেটে দাও। উপরে কত? এটা 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 3 25 কত? 75, 75/2, 75/2 মানে 37.5। এখানে আমরা এই 3/8 এখানে দেখা মাত্র আমরা করতে পারি। 3/8 মানে কত? 37.5, তাই তো? এটা হলেও হবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল কিভাবে ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী প্রশ্ন, এটি লম্ববৃত্তাকার চোঙের বলেছে বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙ মানে এই ধরনের, ঠিক আছে, এই ধরনের, এই যে এটা হাইট হয়, ঠিক আছে, এটা বলেছে বক্রতল মানে পার্শ্বতল। বক্রতল মানে কি? পার্শ্বতল, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল এত সেন্টিমিটার, উচ্চতা বলে দিয়েছে এত সেন্টিমিটার, তাহলে ভূমির ব্যাসার্ধ কত? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। সবসময় পার্শ্বতল মানে কি রাখবে? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। এই ভূমির পরিসীমা মানে কত? 2πr। এই যে ভূমি মানে কি? নিচেরটা, এটা বৃত্ত পরিসীমা মানে কি? 2πr। তার সঙ্গে h মানে উচ্চতাটা, 2π এর মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান আমাদের কি বলেছে? ভূমির ব্যাসটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আর এর মান এখানে রেখে দিতে হবে। আর ইন্টু h কত? 14 সমান বলেছে যে কত? 110। এই 7-এর সঙ্গে এটা কাটলে কত হবে? 2, ঠিক আছে। আর সমান কত হবে? 110। এই পাশে 2, 22, 7, এখানে 44, 88, নিচে কত যাবে? 88 যাবে। এটা আমরা কাটাকুটি করব, ঠিক আছে। কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 8 11 কত? 88। উপরে থাকছে 10/8। 10/8 মানে কত? 10/8 হচ্ছে কি? আর এর মান কত হচ্ছে? 10/8, ঠিক আছে। 10/8 আমাদের বের করতে ব্যাস মানে কি? 2r। ব্যাস মানে কি? ব্যাস মানে 2r, মানে ডবল হবে 10/8 গুণ 2 হবে, তাই তো? 2 মানে কত? 4 হবে, তাই তো? তাহলে 10/4 মানে কত? 10/4 মানে কত? 4 দুগুণে 8, 2 20, দেখো 10/4, 4 দুগুণে কত? 8, পয়েন্ট দিয়ে শূন্য আনলে কত হবে? 20, 4 5 20, মানে 2.5 হচ্ছে 2.5, তাই তো? 2.5 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে তো কি বলতে যাচ্ছি? 2.5 সেন্টিমিটার। তাই সহজ আমাদের হয়ে গেল তার ব্যাস কত? 2.5 সেন্টিমিটার। শুধু আমাদের সূত্রটা মনে রাখতে হবে, ভূমির পরিসীমা গুণ উচ্চতা, ঠিক আছে। যে কোনো জিনিসের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে। এরপর দ্রব্যের ধার্য মূল্য এত টাকা, কিন্তু দোকানদার 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হবে? সেই একই জিনিস, সহজ আছে। 20% মানে কত হবে? 400 টাকা। 200 টাকা যদি 2000 টাকা যদি ধার হয়, 20% মানে 400 টাকা। 400 টাকা যদি ছাড় দেয় কত হবে? 1600 টাকা বিক্রি করবে, ঠিক আছে। সহজ প্রশ্ন। পরবর্তী, কত বছর এত টাকা 10% চক্রবৃদ্ধি সুদের 6 মাস অন্তর? 6 মাস অন্তর, এটা কিন্তু বুঝতে হবে, খুব ভালো প্রশ্ন। 6 মাস অন্তর এত টাকা হবে, ঠিক আছে। দেখো বলেছে 10% হারে বার্ষিক 10% সুদ। বার্ষিক মানে কত? 12 মাস। আর আমাদের বলেছে কি? এটা 6 মাস অন্তর দেয়, তাহলে কি হবে? দেখো এই জায়গা থেকে বুঝতে হবে। তাই বার্ষিক মানে কত? 12 মাসে সুদ কত? 10%। কিন্তু আমাদের বলেছে
6 মাস অন্তর, তাহলে কত হবে 10 বাই অর্ধেক হয়ে যাবে 5%। তাহলে এই 5% মানে কত, 5% মানে 5/100 মানে কত 1/20। মানে যদি আমার 20 টাকা থাকে 1 বছর পরে কত হবে 21 হবে। ঠিক আছে, এটা যদি প্রথম বছর থাকে দ্বিতীয় বছর কত হবে 21 হবে। আমাদের দেখো এই 800 বলেছে, 800 থেকে কত হচ্ছে, 800 থেকে আমাদের কত হচ্ছে 926.1, তাই তো। এই পয়েন্ট যদি তুলে দিই, এখানে পয়েন্ট যদি তুলে দিই, এখানে আমাদের কটা শূন্য, পয়েন্টের পর দুটো ঘর, এখানে দুটো শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে এই শূন্য কেটে দিলাম, তো এখানে পড়েছে কত 8000, এখানে পড়েছে কত 9261, তাই তো। এটা হচ্ছে, তাই তো। এবার দেখো 20 সঙ্গে এটা সম্পর্ক হবে, 21 সঙ্গে এটা সম্পর্ক হবে। তার মানে 20 সঙ্গে স্কোয়ার হোক, কিউব হোক, 3 4 যাই হোক যোগ করে আমাদের কত পাবো, এই 8000 পাবো। তাহলে দেখো 20 সঙ্গে যদি আমরা কিউব করি, 20 কিউব করলে 2 কটা 3টে, 0 কটা 3টে, তাই তো। তাই দুটো 8 হবে, 8000 হচ্ছে, তাই তো। তার মানে এটা যদি দেখো 8000 হয়, 21 কিউব করলেও দেখো সেটাই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে শর্টকাট নিয়ম বোঝার। তার মানে আমাদের কত হবে, কিউব হবে, এখানে 20 কিউব হবে, এটা কত কিউব হবে 21 কিউব হবে। এই কিউব মানে কি, কিউব মানে 3, মানে 3 বার যদি তারা বাড়ে তাহলে এটা থেকে এটা হবে। ঠিক আছে, তার মানে 3 বার যদি তারা বৃদ্ধি পায় তাহলে এটা হবে 3 বার বৃদ্ধি পাবে। এবার দেখো একবার ক মাস, 6 মাস, তাই 3 বার মানে ক মাস হবে, ক বছর হবে 1.5 বছর হবে। ঠিক আছে, তাহলে 1.5 বছর, কিন্তু 3 বছর নয় 3 বার। ঠিক আছে, একবার 6 মাস, তাই 3 বার মানে ক বছর হবে 1.5 বছর হবে। বোঝা গেল, তাহলে এটা কিন্তু শর্টকাট, খুব ভালো প্রশ্ন। এবার দেখো a প্লাস বি বলেছে কত, a প্লাস বি বলেছে কত 25, a মাইনাস বি বলেছে কত 7, বলেছে এ ও বি এর মধ্য সমানুপাতি। দেখো এখানে আমাদের কি করতে হবে, এ এই বি কেটে গেলাম, তাহলে 2a সমান সমান কত, 2a সমান সমান 25 এর সাথে কত 32, তাহলে 2a মানে 32 যদি হয়, a মানে কত হবে 16, a মানে যদি 16 হয়, b মানে কত, এখান থেকে 25 মানে কত হবে 9, b মানে কত 9। বোঝা গেল, 16 আর 9 25। এবার বলেছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে কি, মধ্য স্কয়ার সমান সমান কি হবে প্রথম গুণ তৃতীয়, তাই তো, প্রথম গুণ তৃতীয়। তাহলে প্রথম কত আছে 16, তৃতীয় কত আছে ধরো এটা 9, তাহলে মধ্য স্কয়ার মানে এটা, তাহলে এটা মানে কত হবে 16 9 মানে 144, তাহলে 144 মানে কত হবে 12, তার মানে মধ্য সমানুপাতিটা কত হবে 12 হবে। বোঝা গেল, সে একই নিয়ম পরবর্তী। ঠিক আছে, তাহলে খুব ভালো কিন্তু সেটটা ছিল। পরিমিতির কয়েকটা কোশ্চেন রয়েছে, একটু কঠিন মনে হলে কি হবে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এই ধরনের সেট কিন্তু অনেক আমাদের করে দেওয়া আছে ম্যাথের, রিজনিং এর। ঠিক আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই সেটগুলো দেখো, এবং কিন্তু জিডির পরীক্ষার জন্য, তোমাদের এনটিপিসি এর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে সেটটা দেখো, একটু প্র্যাকটিস করতে হবে, খুব সহজ।